আলবদর রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধে তার অবদান সবকিছুই বলেছেন, কিন্তু নিজের অবদান বলতে কি আরেকজনের অবদানের উপরে হাতুড়ি পিটানোর অধিকার কাউকে দেওয়া হয়। মুক্তিযুদ্ধের সঙ্গে যখন 1 মাসের গণ আন্দোলনকে তুলনা করা হয় তখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। আমি মনে মনে ভাবি হয়তোবা আমি মরে গেলেই ভালো হতো। তারা বলেছিল কোন মুক্তিযুদ্ধ হয় নাই, 47-এর যুদ্ধ হয়েছে, আর 24-এর যুদ্ধ হয়েছে, আর 71-এ গন্ডগোল হয়েছে। সেই দিন মুক্তিযোদ্ধা হিসাবে আমি বলেছিলাম, আমি বলতে পারবো কিনা কথাটা আপনি, এই আলবদর রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ সত্য, 30 লক্ষ লোক জীবন দিয়েছে, এটাও সত্য। এই যুদ্ধের মধ্য দিয়েই আমরা সেদিন তাদের সঙ্গে যুদ্ধ করেছি। আমার বাড়ির সামনে মব হয়েছে আমাকে হত্যা করার জন্য। সেদিন আমি আজকের পুলিশকে ধন্যবাদ দিল, আজকের মিলিটারিকে ধন্যবাদ দিব। 10 মিনিটের মধ্যে আমার বাড়ির সামনে তারা গিয়ে উপস্থিত হয়েছে আমাকে বাঁচানোর জন্য। অনেক চক্রান্তের মধ্য দিয়ে ইলেকশন হয়েছে। সেই ইলেকশনে তারা কি করেছে, আজকে যারা আমার ডান দিকে বসে আছে তারা কি করেছে, একদিন তো আমরা ভাই ছিলাম নাকি? তারা যা করেছে সেটা কল্পনা করার মতো না। যত চক্রান্ত করেছে, সেই চক্রান্তের ভিতর দিয়ে যখন তারা প্রচার করতে শুরু করলো তারা বাংলায় 2/3 মেজরিটি পেয়ে তারা পাস করবে, আমি হতভাগা ফজলুর রহমান বলেছিলাম জামাত জোট যদি মেজরিটি পায় তাহলে আমি বিষ খাবো। এই কথাটা আমি বলেছিলাম, আমি বিষ খাবো। হ্যাঁ, কথাটা সত্য, আমি বলে যাচ্ছি। এবং তারা কোনোদিন যুদ্ধে জয়লাভ করতে পারে না, রাজনৈতিক যুদ্ধে, কারণ তাদের পূর্বপুরুষ বাংলাদেশ চায় নাই। বাংলাদেশ যদি থাকে, এই বাংলায় শুধু বেলিচা মিলিয়ার জুই ফুল ফুটে না, এদেশে রক্তগোলাপ রক্ত জবাও ফুটে। এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও থাকে। যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে, মুক্তিযোদ্ধা জিতবে, রাজাকার কোনোদিন এদেশে জয় লাভ করতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম। আমি আজকে আপনাদের সামনে আরো কিছু বলতাম, কিন্তু আমি টাইমটা দেখতে চাই, আরেকটা কথা বলতে চাই। আমি আমাকে 5 মিনিট সময় দেন, আমি শেষ করে ফেলবো। আমি আজকে আপনার সামনে শুধু বলতে এসেছি, হ্যাঁ, আমার বক্তব্যের পরে বলবে আমরা কি মুক্তিযুদ্ধ করি নাই। যেমন বিরোধী দলের নেতা বলেন, ওনাকে আমি অসম্মান করি না, সব সময় মাননীয় বলে কথা বলি, কিন্তু উনার দলের লোকজন এখানে বসে আছে, তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে। উনি একদিন এটা বলে তারা নাকি সভ্য, তারা নাকি ইসলাম। এবং উনি যে বলতেছে, ওইদিন বললো যে আমার দাড়ি পাকা, আমার চোখের সমস্ত পাকা, উনি আমার চেয়ে 10 বছরের ছোট। আমার বয়স 78 বছর, আমি 48 সনে জন্মগ্রহণ করেছি, উনি 58 সনে জন্মগ্রহণ করেছে। কথাটা সদস্য, আমি ওনাকে, আপনাকে কেউ এই ধরনের উক্তি করেছে আপনার সম্বন্ধে? এরকম তো সংসদে কেউ বলে নাই তো। এরকম করেছে, আপনি কেন নিজের টেনে করেছে আছে এখানে উপস্থিত। আমি আজকে আপনাকে বলতে চাই, আচ্ছা, আমি যে কথাটা বলতে চাইছিলাম, বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাত ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। আর শহীদ পরিবারের লোক, শহীদ পরিবার। মাননীয় সদস্যবৃন্দ, ওনাকে বলতে দেন। মাননীয় সদস্যবৃন্দ, অর্ডার। আপনারা শৃঙ্খলা রক্ষা করুন। মাননীয় সদস্যবৃন্দ, সংসদে শৃঙ্খলা রক্ষা করুন। মাননীয় সদস্য ফজলুর রহমান, আপনি শেষ করুন, কষ্ট পাইতেছেন, বক্তব্য শেষ করুন। আমি আবারও বলে রাখলাম, শহীদ পরিবারের লোক তো জামাত করতেই পারে না, আর জামাত করলে ডাবল অপরাধ করতেছে। 2, তাহলে আমি আপনাদেরকে বলি, মাননীয় সদস্যবৃন্দ, আমি এক সেকেন্ড। মাননীয় সদস্য ফজলুর রহমান,
বসেন বসেন আমি বলছি my প্লিজ lord, সিট ডাউন এই যে দেখেন তারা কি বসেন, বসেন। ধরনের- তারা তারা কি ধরনের আচরণ করছে। আচ্ছা আজকে তাদেরকে জিজ্ঞাসা মাননীয় করি, সদস্যবৃন্দ তাদেরকে আমি মাননীয় তাদের কাছে সদস্যবৃন্দ জানতে চাই, একটু মনোযোগ তাদের দিয়ে আমার পূর্বপুরুষ- কথাটি শোনার চেষ্টা করুন। আমি একটা কথা আপনারা আজকে মনোযোগ দিয়ে বলতে শুনেন। বাধ্য হচ্ছি, এদের সংসদে আচরণ দেখেন, এদের প্রত্যেক পূর্বপুরুষরাই সদস্যের এক ফজলুর রহমান সময় একটু ওয়েট করেন, একটু ওয়েট আলবদর করেন। এবং রাজাকার ছিল। মাননীয় সদস্য এবং এরা ফজলুর রহমান আলিম ওয়েট করেন। চৌধুরীকে হত্যা করেছে, Hold on for a second. আলিম চৌধুরীকে হত্যা একটু অপেক্ষা করেছে। করুন। আমাদের নেতা জিয়াউর রহমানকে পাইলো এরা হত্যা করত 16ই ডিসেম্বরের আগে। মাননীয় সদস্য ফজলুর রহমান অপেক্ষা করুন। আমার শেষ আমাকে Hold on শুধু for 2 minutes. দেখেন ডিস্টার্ব আমি আর তাদেরকে বল মাননীয় সদস্যবৃন্দ, এটি বাংলাদেশের জাতীয় সংসদ। এখানে প্রত্যেকেই নির্বাচিত হয়ে এসেছেন, প্রত্যেকেরই এখানে বসেন বসেন প্লিজ। মাননীয় বিরোধী দলের নেতা, আমি বলি তারপরে আপনি বলেন। মুক্তিযুদ্ধে তার অবদান সবকিছুই বলেছেন, কিন্তু নিজের অবদান বলতে গিয়ে আরেকজনের অবদানের উপরে হাতুড়ি পিটানোর অধিকার কাউকে দেওয়া হয় না। তিনি পার্সোনালি আমাকে হার্ট করেছেন। তিনি বলেছেন যে আমি বলে থাকি আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, তাহলে ইনি এটাকে চ্যালেঞ্জ করছেন। 2 নম্বর উনি বলেছেন কোনো মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত ইসলামী করতে পারে না। তাহলে উনাকে জিজ্ঞেস করে করা লাগবে? এটি আমার নাগরিক অধিকার। আমি কোন দল করব, কোন আদর্শ আমি অনুসরণ করব, এর উপর হস্তক্ষেপ করার ন্যূনতম কোনো অধিকার রাষ্ট্র কিংবা সংবিধান কাউকে দেয়নি। আমি এটার তীব্র নিন্দা জানাই। আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ করেছেন উনি। আবার আমার আদর্শ সিলেকশনের ব্যাপারে উনি কথা বলেছেন, এটা বাড়তি অপরাধ করেছেন। আমি অনুরোধ করব মাননীয় স্পিকার, তার এই অসংসদীয় অংশটা এখান থেকে যেন এক্সপাঞ্জ করা হয়। শেষে গিয়ে উনি আমরা কুলামনে এই সংসদকে ফাংশনিং করার জন্য বর্তমান জ্বালানি অব্যবস্থাপনা সংকট যেটাই বলি সেইটার ক্ষেত্রে আমরা এগিয়ে এসেছিলাম। কুলামনে কথা বলেছি, নোটিশ নিয়ে আলোচনা হয়েছে এবং পরের দিন এসে মাননীয় প্রধানমন্ত্রী একটা প্রস্তাব দিয়েছেন, আমরা সাথে সাথে এটা গ্রহণ করেছি। তিনি এইটাকে শেষ পর্যন্ত কনক্লুশন টানলেন কি দিয়ে? হ্যাঁ, যার মগজ যেরকম তার কনক্লুশন হবে সেটা। তার মতো একজন প্রবীণ ব্যক্তির কাছ থেকে, রাজনীতিবিদদের কাছ থেকে আমি এই ধরনের আচরণ আশা করিনি। আমরা এখানে প্রথম দিনই বলেছি ভালো কিছু শিখতে এসেছি। কাউকে হিট করা, গালি দেওয়া, এর মাধ্যমে বড় কিছু অর্জন করা যাবে না। কিছু গোলাবাজি হতে পারে বড় জোর, কিন্তু তার চাইতে বেশি কিছু হবে না। আর সাধারণত যুক্তি যখন ফুরিয়ে যায়, মাথা তখন গরম হয়ে যায়। একটা প্রবাদ আছে, রেগে গেলেন তো হেরেই গেলেন। আমরা সবাই মিলে হারতে চাই না, আমরা সবাই মিলে জিততে চাই। এই জন্য সবাই যেন মাথাটা একটু ঠান্ডা রেখে যুক্তির সাথে সত্য নির্ভর কথাগুলা বলি, তাতে অবশ্যই দেশবাসী উজ্জীবিত হবে, এই সংসদের প্রতি মানুষের আস্থা তৈরি হবে এবং দেশটাকে নিয়ে সবাই মিলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার।